ছিল। আরিফ এবার রেগে গেল। অনুকে ছেড়ে ওর মাথায় আলতো করে একটা থাপ্পড় দিয়ে বলল, গাধি তুই একটা! আল্লাহ, কি বউ কপালে জুটল! অনু ঠেলে সামনে এসে আরিফকে জড়িয়ে ধরল এবং বলল, আপনি তখন আমার উত্তর শুনে যেভাবে উঠে বলেছিলেন, যা, চলে যা তোর রুমে, আমি তার জন্য কান্না করেছিলাম। আপনাকে কষ্ট দিয়েছি আমি, আপনার আবদার রাখিনি, ফিরিয়ে দিয়েছি। আরিফ অনুর কথা শুনে হতাশার দীর্ঘ শ্বাস ফেলল। তুই কি গাধি? মাথায় বুদ্ধি সত্যি নেই? পুরো ময়লায় ভরা। অনু আরিফের টি-শার্টের নাক মুছতে লাগলো। কোনো উত্তর দিল না। আরিফ অনুকে এভাবে বসে থেকে জড়িয়ে ধরে রেখেছে অনেকক্ষণ যাবৎ। অনু আরিফের বুকেই ঘুমিয়ে পড়ল। জ্বর বাড়তে লাগলো। জ্বরের ঘরে অনু শীতে কাঁপছিল। আরিফের বুকের ভেতর আরও একটু যেতে চাইছিল। অনুকে এভাবে কাঁপতে দেখে আরিফ তার বুক থেকে উঠিয়ে শুয়ে দিল এবং কম্বল টেনে গায়ে দিল। অনুর কপালে ছোট করে চুমো খেয়ে উঠতে নিতেই অনু আরিফের হাত টেনে ধরল। আরিফ অনুকে বুক থেকে সরাতেই ওর ঘুম ভেঙে গিয়েছিল। আপনি চলে যাবেন এখন? আরিফ অনুর চোখের দিকে তাকিয়ে বলল, থাকতে বলছিস? অনু চোখ বন্ধ করে মাথা নাড়ালো। কিছুটা সরে বিছানায় জায়গা করে আরিফের দিকে তাকালো। আরিফ অনুকে সরে জায়গা করে দিতে দেখে হেসে দিয়ে তার পাশে শুয়ে কম্বল সহ অনুকে জড়িয়ে ধরল। অনু মোড়ামুড়ি করায় আরিফ তাকে একটু ছেড়ে দিয়ে আদরের গলায় জিজ্ঞেস করল, কি হলো? অনু কম্বল সরিয়ে আরিফের বুকের কাছে এসে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে দিল। আরিফ কম্বলটা টেনে দুজনের শরীর ঢেকে দিয়ে অনুর কপালের সময় নিয়ে চুমো খেয়ে বলল, ঘুমিয়ে পড়, তোর জ্বরটা বেড়েছে এখন। অনুর নিঃশ্বাস ভারী পড়তে দেখে আরিফ এবার তার মুখটা উঁচু করে পুরো মুখে ছোট ছোট করে চুমো খেল। অনুর মুখের দিকে তাকিয়ে বলল, কি নাজুক বউ আমার, ছুঁয়ে দিতে লজ্জায় পড়ে যায়, আবার না ছুঁয়ে দিলে কেঁদে কেটে জ্বর বাঁধিয়ে ফেলে, বলে অনুকে বুকের মধ্যে চেপে ধরে শুয়ে রইল। রাত 4টার সময় অনুকে ছাড়িয়ে কম্বলটা ভালো করে টেনে দিয়ে আরিফ রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল। গোসল নিয়ে রেডি হয়ে প্রয়োজনীয় কাগজপত্র সব নিয়ে কাপড় গুছিয়ে লাগেজ ভরে রুম থেকে বের হলো। আরিয়ান চৌধুরী রুমের সামনে এসে দরজায় নক করলো। আম্মু, আম্মু! 2-3 বার ডাকার পর শাহিদা বেগম ঘুম ঘুম চোখে দরজা খুললেন। ছেলেকে রেডি হয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, এখন বের হবি? নিচে গিয়ে বস, তোমার আব্বুকে উঠিয়ে আসছি। আরিফ নিচে নেমে সোফায় বসে রইল। কিছুক্ষণ পর আরিয়ান চৌধুরী নামলেন, ছেলের পাশে বসলেন। সাবধানে যাবি, পৌঁছে জানাবি সেখানে কি সমস্যা হয়েছে। আরিফ মাথা নেড়ে আচ্ছা বোঝালো। শাহিদা বেগম ও আতিফ নামলো। তোমাকে আতিফ বিমানবন্দরে পৌঁছে দিয়ে আসবে। সাবধানে যাবে, পৌঁছে ফোন দিয়ে জানাবে। আরিফ শাহিদা বেগমকে জড়িয়ে ধরে কপালে চুমো খেয়ে আচ্ছা বলে বিদায় নিয়ে বের হলো। আতিফ গিয়ে গাড়িতে বসছে। আরিফ লাগেজটা তুলে ড্রাইভিং সিটে উঠে বসলো। আরিফ বসার পর আতিফ গাড়ি ড্রাইভ শুরু করে দিল। রাস্তায় আরিফ সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে অবস্থায় আতিফকে উদ্দেশ্য করে বলল, সেদিন ক্লাবের সামনে যা করেছিস, কাজটা তুই ঠিক করিসনি। মুন্না জেসে যদি কথা বলতে যায় তাহলে সেখানে নুসরাতের দোষ কোথায়? তুই একজনের উপরে রাগ নুসরাতের ওপর দেখিয়েছিস। মেয়েটাকে থাপ্পড় মেরে অপমান করেছিস। বেশি দেরি হবার আগে গিয়ে সব কিছু মিটমাট করে ফেলিস। আরিফের কথা শুনে আতিফ একবার চোখ ঘুরিয়ে আরিফের দিকে তাকিয়ে আবার ড্রাইভ করতে শুরু করলো। কিছু বলল না। আরিফকে ইমিগ্রেশন পার করিয়ে দিয়ে সে ফিরে আসলো। ঘড়ির কাঁটায় 6টা বাজতে চলল। কিছুক্ষণের মধ্যে ফ্লাইট টেক অফ করবে। আরিফ ফোনটা বের করে হোয়াটসঅ্যাপ ঢুকে অনুর নাম্বারে মেসেজ লিখল, চাচ্চু জরুরি কাজে ডেকেছে, তাই যেতে হচ্ছে। তোকে বলার সময় সুযোগ পাইনি। তোকে ঘুমিয়ে রেখে চলে যাচ্ছি। অভিমান করবি? আচ্ছা, অভিমান করিস, আমি ভাঙিয়ে নেব, কিন্তু কান্না করবি না, নিজের যত্ন নিবি। দ্রুত যেন শুনি তুই সুস্থ হয়ে গেছিস। সেখানে পৌঁছে সময় করে ফোন করব। টেনশন করিস না। মেসেজটা সেন্ড করে সে ফোন পকেটে রেখে দিল। এখনও সকাল 9টা বাজে। শিউলি বেগম অনুকে উঠিয়ে খাইয়ে ওষুধ খাইয়ে বললেন, শুয়ে থাক, উঠতে হবে না। অনুর মায়ের কথা শুনে শুয়ে শুয়ে রইল। শিউলি বেগম রুম থেকে বের হয়ে যাওয়ার পর অনু হাতড়ে ফোনটা নিল।
দেখলো হোয়াটসঅ্যাপে আরিফের নাম্বার থেকে মেসেজ এসেছে। ফোনের লক খুলে মেসেজটা পড়লো। সেটা পড়ে অনুর চোখে জল ছলছল করছে। সে বিড়বিড় করে বলল, আরিফ ভাই, আপনি আমাকে একবার বলে যেতে পারতেন। রাতে তো ছিলেন আমার কাছে, আপনি ইচ্ছা করে বলেননি আমায়। বলে সে কান্না শুরু করলো। তখনই নসু ফোন এলো। অনুর ফোন রিসিভ করে কানে গুঁজে বলল, তুই এখন আসতে পারলে চলে আয়। অনুর কান্না চড়ানো কথা শুনে নসু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া? রাগ কমাতে পারিসনি? সে চলে গেছে? নসু অবাক কণ্ঠে বলল, কোথায় চলে গেছে? নসু অবাক কণ্ঠে বলল, কোথায় চলে গেছে? অনু নাক টেনে টেনে বলল, চাচ্চুর কাছে নাকি যাচ্ছে আমেরিকায়। আমায় বলে যায়নি, ঘুমে রেখে চলে গেছে। তোর কি হয়েছে? কথা এমন শোনাচ্ছে কেন? সুস্থ আছিস? কালকে জ্বর এসেছিল, হাসপাতালে ছিলাম। এই জন্যই কি বাড়িতে কাউকে খুঁজে পাইনি? বিকেলে উর্মি ম্যামও ফিরে গিয়েছিলেন। তুই আয় নসু। আচ্ছা, আসছি। বলে নসু কল কেটে দিল। 12টায় নসু এসে পৌঁছালো চৌধুরী বাড়িতে। শিউলি বেগমকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম আন্টি। অনু কোথায়? শিউলি বেগম সালামের উত্তর করে বললেন, অনু উপরে নিজের রুমে আছে, যাও উপরে। নসু সিঁড়ি বেয়ে উপরে উঠে অনুর রুমে এলো। দরজায় এসে দেখলো অয়ন, অরু আর আতিফ অনুর পাশে বসে বসে কথা বলছেন। নসুকে দরজার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে অনু ডেকে উঠল, নসু, দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। অনুর কথা শুনে সবাই দরজার দিকে তাকালো। আতিফকে দেখে নসু চোখ সরিয়ে ভেতরে এসে অনুর পাশে দাঁড়ালো। ওরু জিজ্ঞেস করলো, কেমন আছো আপু? তোমার বান্ধবী তো সামান্য জ্বরে মরে যাচ্ছে, হাসপাতাল ভর্তি করে আনলাম বাসায়। তুমি রুটি কলা নিয়ে এসেছো নাকি দেখতে? বলে হেসে দিল। নসু বলল, বাড়িতে যেহেতু চলে এসেছে তাই রুটি কলা আনেনি। হাসপাতালে থাকলে রুটি কলা মালটা নিয়ে যেতাম দেখতে। আমার জানুকে। অনু বিরক্তি কণ্ঠে বলল, চুপ থাক, আমি সুস্থ হয়ে গেছি, জ্বর সেরেছে। অনু জায়গা ছেড়ে দেখিয়ে বলল, বস এখানে। নসু দেখলো পাশে আতিফ বসে আছে। নসু বসলো না। অনুকে বলল, বসতে হবে না, দাঁড়িয়ে আছি, সমস্যা নেই। নসুকে বসতে না দেখে আতিফ রেগে উঠে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। দরজাটা ধাম করে বন্ধ হলো। অনু আতিফের যাওয়ার দিকে তাকিয়ে এবার নসুর দিকে তাকালো। দেখলো নসু শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, মুখে ভাব, যেন সে কিছুই পাত্তা দিচ্ছে না। অয়ন দুষ্ট হাসি নিয়ে পাশে থেকে বলল, ওহ ভাই, এখানে তো সিনেমার সিন তৈরি হয়েছে। আহ, কি সুন্দর দৃশ্য। নায়িকার ইগনোর নায়ক সহ্য করতে না পেরে দরজাটা ধাম করে লাগিয়ে চলে গেল। বলে হেসে দিল। অয়ন হেসে হেসে আবারও বলল, এই প্রেমের কেমিস্ট্রি ভাই, সুস্থ মানুষে পাগল করে ফেলে, যেমন আমার ভাইকে ধরেছে এবার। অয়ন উঠে দাঁড়ালো, অনুকে বলল, চলে যাচ্ছি এবার। দুই বান্ধবী মিলে গলা জড়িয়ে ধরে বিরহের গান গা। অরুর দিকে তাকিয়ে বলল, এই তুইও বের হ এখান থেকে, গিয়ে পড়তে বস, তোর না পরীক্ষা কয়দিন পর। অয়ন অরু চলে যাওয়ার পর নসু বসলো অনুর পাশে। অনুর কপালে গালে হাত দিয়ে চেক করে বলল, জ্বর সেরেছে? এখন মাথা ব্যথা আছে। অনু মন খারাপ করে বলল, নেই। মন খারাপ করিস না জান, ভাইয়া হয়তো তুই ঘুমিয়েছিলি তাই জাগিয়ে বলেনি, মেসেজ তো করেছে, সেখানে পৌঁছে ফোন দিবি, মন খারাপ করিস না। বলে অনুকে জড়িয়ে ধরলো। অনু বলল, ঘুমিয়েছিলাম বলে কি আমায় বলবে না? রাতে তো ছিল এখানে, তখনও কিছু বলেনি। নসু বলল, হয়তো সুযোগ পাইনি বলে ওঠার। ফোন দিলে রেগে জিজ্ঞেস করবি কেন বলে যায়নি, তাহলেই হলো। অনু কিছু না বলে নসুকে জড়িয়ে ধরে রইল। বিকেলে উর্মি আসলেন পড়াতে, দুজনকে পড়িয়ে চলে গেলেন। নসুও অনুর থেকে বিদায় নিয়ে নিজ বাড়িতে চলে যায়। 2 সপ্তাহ হয়ে যাচ্ছে। আরিফ আমেরিকায় গিয়েছে, সেখানে পৌঁছে একবারও ফোন করেনি অনুকে। অনু শুনেছিল আরিন চৌধুরী নাকি কল করে জানিয়েছে আরহান চৌধুরীর 2 পুত্র জান ওর দুজনের বন্ধুদের সাথে কার রেসিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে গুরুতরভাবে আহত হয়েছে।
আরিফ আরহান চৌধুরী ম্যানেজারের সাথে থেকে বিজনেসের কাজ সামলাচ্ছেন, আর আরহান চৌধুরী ছেলেদের পিছনে ছুটছেন বলে বিজনেসে সময় দিতে পারছেন না। অন্যভাবে এত ব্যস্ত হয়ে পড়লেন আপনি আরিফ ভাই? 2 সপ্তাহের মধ্যে একবারও একটা কল বা মেসেজ পর্যন্ত করতে পারলেন না। প্রতিদিন অপেক্ষায় থাকে আরিফের একটা কল বা মেসেজের। পড়াশোনায় মনোযোগীও হতে পারছে না, তবুও যতটা পারছে পড়ছে। দিনরাত এক করে অনু পড়ছে মেডিকেল টেস্টের জন্য। আর মাত্র 2 দিন পর অনুর মেডিকেল টেস্ট পরীক্ষা। অনু ভীষণ নার্ভাস ফিল করছে। কিভাবে কি করবে? মেডিকেল ভর্তি পরীক্ষার দিন সকালে অনু রেডি হয়ে নিচে এসেছে, দেখলো সবাই বসে আছে। আজকে অনুর পরীক্ষার জন্য আরিয়ান চৌধুরী ও অয়ন চৌধুরী অফিসে যাননি। আরিয়ান চৌধুরী, অয়ন চৌধুরী, আতিফ, অয়ন, অরু, শাহিদা বেগম, শিউলি বেগম সবাইকে অনু সাহস দিল। আরিয়ান চৌধুরী বললেন, আম্মু শান্ত থাকবে, উদ্বিগ্ন হবে না, মাথা ঠান্ডা করে লিখবে, বুঝছো? অনু মাথা নাড়ালো ঠিকই, কিন্তু ভয়ে তার বুক কাঁপছে। কি হবে চিন্তা করে। আরিয়ান চৌধুরী মেয়েকে আদর করে বললেন, একটুও ভয় পাবে না আম্মু, কিছু হবে না। যাবে, লিখবে, বের হয়ে চলে আসবে। আমরা বাহিরে দাঁড়িয়ে থাকবো, শান্ত থেকে লিখবে কিন্তু। অনু তার আব্বুকে জড়িয়ে ধরল। তারপর শাহিদা বেগম ও শিউলি বেগমকে সালাম করে আরিয়ান চৌধুরী ও আয়ান চৌধুরীর সাথে বের হলো। আতিফ গাড়ি বের করে বাড়ির সামনে রেখে আরিয়ান চৌধুরীকে বললেন, পরীক্ষা দিতে যাচ্ছে, তাও আপনারা দুজন যাচ্ছেন সাথে? অনু কি এখনো ছোট বাচ্চা নাকি যে সবাই গিয়ে দিয়ে আসবে? আরিয়ান চৌধুরী আরিফের কথা শুনে গম্ভীর কণ্ঠে বললেন, চুপ করো তুমি। তারপর আয়ানকে বললেন, গাড়িতে ওঠো। সবাই গাড়িতে উঠে রওনা হলো। মেডিকেলের সামনে এসে দেখলেন নুসরাত দাঁড়িয়ে আছে অনুর অপেক্ষায়। অনুর গাড়ি আসতেই গাড়ির কাছে এসে দাঁড়ালো নুসু। অনুকে বের হতে দেখে বলল, এত দেরি করলে কেন? কখন থেকে দাঁড়িয়ে আছি এখানে। অনু বের হয়ে নুসুকে জড়িয়ে ধরে বলল, জান একটু দেরি হয়ে গিয়েছে, সরি। তারপর দেখল চৌধুরীরা 2 ভাই গাড়ি থেকে বের হয়ে আসলেন। নসুকে দেখে আয়ান চৌধুরী জিজ্ঞেস করলেন, একা এসেছো মামনি? নসু মাথা নেড়ে বলল, জি আঙ্কেল, আব্বু গত রাতে একটু অসুস্থ হয়ে পড়েছেন, আম্মু আর আব্বু হাসপাতালে গিয়েছেন। আয়ান চৌধুরী বললেন, ও, এখন কেমন আছেন তোমার আব্বু? একটু ভালো। আরিয়ান চৌধুরী এবার বললেন, আচ্ছা চিন্তা করো না, ঠান্ডা মাথায় পরীক্ষা দিও। আমরা এসেছি তো তোমাদের দুজনের জন্য। নসু মাথা নাড়ালো। নসু বিদায় নিয়ে মেডিকেল এর ভেতরে চলে গেল। ভেতরে যাবার সময় নসু খেয়াল করলো আতিফ গাড়ির ভেতর থেকে এতক্ষণ তাকিয়ে ছিল। আরিয়ান চৌধুরী আয়ান চৌধুরী আতিফকে বললেন, গাড়ি সাইডে করে দাঁড়াও, আমরা ওখানে গিয়ে বসছি। অনু আম্মু বের হলে একসাথে ফিরবো। 1 ঘন্টা পর দেখা গেল মেডিকেলের ছাত্রছাত্রী বের হচ্ছে। তাদের ভিড়ে অনু নসুকেও দেখা গেল। অনু নসু ভিড় ঠেলে বের হয়ে আরিয়ান চৌধুরী ও আয়ান চৌধুরীর কাছে এলো। আয়ান চৌধুরী বললেন, চলো গাড়িতে চলো, ঘেমে ভিজে গেছো একদম আম্মু। অনুকে তারা নিয়ে গাড়ির কাছে আসলো। 2 ভাই গাড়িতে বসে অনুকে বলল, গাড়িতে এসো। নসুকেও বলল, এসো তুমিও, যাবার পথে তোমাদের বাড়িতে নামিয়ে দিয়ে যাব। না সমস্যা নেই আঙ্কেল, আমি চলে যেতে পারবো, আপনারা চলে যান। অনু বলে উঠল, চল আমাদের সাথে, তোকে নামায় দিয়ে যাই প্লিজ। নসু আর না করতে পারল না। অনু তার আব্বুদের সাথে উঠে বসলো এবং নসুকে বলল, তুই সামনে বসে পড় যান প্লিজ। নসু আর অনুর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে সামনে এগিয়ে দরজায় হাতল টেনে ধরে ধাপ করে বসে পড়ল। আতিফ নসুকে বসতে দেখে গম্ভীর কণ্ঠে বলল, সিট বেল্ট লাগিয়ে নাও। নসু আতিফের কথা পাত্তা না দিয়ে চুপচাপ বসে থাকল। আতিফ যখন দেখল নসু কথা শুনছে না, তখন রাগে স্টিয়ারিং শক্ত করে গাড়ি চালাতে শুরু করলো। নসুদের বাড়ির সামনে এসে গাড়ি থামাতেই নসু নেমে গিয়ে সবাইকে বিদায় জানিয়ে বাড়ির ভেতর ঢুকে গেল। আতিফের দিকে তাকালো না পর্যন্ত। নসু বাড়ির ভেতর ঢুকে যাবার পর আতিফ গাড়ি স্টার্ট দিল। বাড়ি পৌঁছে অনুকে রেখে গাড়িতে করে আরিয়ান চৌধুরী ও আয়ান চৌধুরী অফিসে চলে গেলেন। অনু বাড়ি এসে ফ্রেশ হয়ে নসুকে কল লাগায়।
2-3 বার কল দেওয়ার পর নসু ফোন রিসিভ করলো। হ্যালো, কী করছিস? এতক্ষণ ফোন উঠাচ্ছিল না কেন? নসু উত্তর দিল, গোসল করছিলাম, মাত্র বের হয়ে ফোনটা রিসিভ করলাম। কী করছিস বল, জরুরি কথা হলে বল, নয়তো এখন ফোন রাখ, আমি খাবো। খিদে আমার পেটে দোলা পাচ্ছে। অনু বলল, এমনিই কল করেছি। আচ্ছা তুই খেয়ে দিয়ে পরে ফোন দিস, রাখছি, বলে কল কেটে দিল। অনু ফোনটা রেখে বিছানায় পড়ে রইল। কী করবে, এখন ভালো লাগছে না তার। পর মুহূর্তে রুম থেকে বের হয়ে ছাদে চলে গেল। এদিকে নসু ফোনটা বিছানায় রেখে রুম থেকে বের হয়ে আম্মা আব্বুর রুমের দিকে গেল। রুমে গিয়ে দেখলো নসুর আম্মু বসে এবং স্বামী পায়ে তেল মালিশ করে দিচ্ছে। নসুকে দেখে তোফাজ্জল মিয়া কাছে ডাকলেন। নসু তার বাবার ডাক শুনে কাছে গিয়ে বসলো। নসু বসতেই তোফাজ্জল মিয়া বলতে শুরু করলো, আজকে ডাক্তার বলল আমার অসুস্থতা বেড়েছে, সাবধানে চলাফেরা করতে, একটু এদিক ওদিক হলেই বিপদ। তুমি তো মেডিকেল টেস্ট দিয়েছ, এবার একটা বিয়ে শাদী দেখবো। আমারও তো ইচ্ছে মরার আগে মেয়ের সংসার দেখে যাওয়ার। নসু বাবার কথা শুনে মাথা নিচু করে চোখে জল ফেলছে। তোফাজ্জল মিয়া মেয়ের কথায় হাত বুলিয়ে আদর করে বললেন, রাগ করেছো বিয়ের কথা বলায়? রাগ করো না। আচ্ছা যাও, বিয়ের কথা বলবো না, বাদ দিলাম। তুমি পড়াশোনা করো, তোমার উপর কিছু জোর করবো না মা। নসু তার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলল, আব্বু আপনার কিছু হবে না, আপনি একদম সুস্থ হয়ে যাবেন। খবরদার মরার কথাও মুখেও আনবেন না। আপনি ছাড়া আমাদের কি আছে বলেন? আমি আপনাকে ছাড়া বাঁচবো কিভাবে? মাথার উপর বট গাছের ছায়া সরে গেলে আমাকে কে রোদ বৃষ্টি থেকে বাঁচাবে? আম্মুকে কে দেখবে? আম্মু সব জ্বালাকে সহ্য করবে, আমি কিন্তু পারবো না সহ্য করতে। তিনি যা জ্বালাতে পারেন ওনাকে একমাত্র আপনিই সহ্য করতে পারবেন। আব্বু এসব কিছু কখনো মনে আনবেন না। আপনি বাঁচবেন, আপনাকে আমাদের জন্য বাঁচতে হবে, আমাদের জন্য আপনাকে সুস্থ হতে হবে। এমন কথা বলবেন না, আপনি আমাদের শক্তি। তোফাজ্জল মিয়া মেয়ের কান্না দেখে বললেন, শান্ত হও মা, আমি কি বলেছি এখন মরে যাব? বুঝতে চেয়েছি কখন কি হয় বলা যায় না তো। মানুষ মরণশীল, কে কখন চলে যায় তার কোনো নির্দিষ্ট সময়কাল নেই। তাই বলেছিলাম তোমার বিয়ে, তোমার সংসার দেখে যেতে পারলে আত্মার শান্তি হতো। নসু তার আব্বুকে জড়িয়ে ধরে বলে দিল, আম্মু আমি রাজি আব্বু, আপনি সব কিছু ঠিক করেন। তোফাজ্জল মিয়া মেয়ের কথা শুনে বললেন, তোমার যদি কোনো পছন্দ থাকে তাহলে বলতে পারো, আমরা দেখব। নসু তার বাবার কথা শুনে আতিফের কথা ভাবল। আমি তো ভালোবাসি আপনাকে, চৌধুরীর ছেলে, কিন্তু আপনি আমাকে পছন্দটুকুও করেন না। সেদিন কি অপমানটাই না করলেন আমায় আপনি। এখন বাবাকে কি করে আপনার কথা বলি বলুন তো? যদি বলি তাহলে কি বলবো, যে আমি ভালোবাসি একজনকে, সে আমায় পছন্দটুকুও করে না। মনে মনে বিড়বিড় করে কথাগুলো বলে নসু তোফাজ্জল মিয়াকে মেয়ে কিছু বলতে না দেখে আবার জিজ্ঞাসা করলো, মা তোমার যদি পছন্দ থাকে কেউ তাহলে নির্দ্বিধায় বলতে পারো, আমি মেনে নিব। নসু তার বাবার কথায় মাথা নাড়িয়ে না বুঝিয়ে বলল, কেউ নেই আব্বু, আপনি দেখেন আপনার পছন্দসই কাউকে বিয়ে করে নেব, আমি রাজি আছি। তোফাজ্জল মিয়া মেয়ের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আচ্ছা আম্মু, আমরা তাহলে যত দ্রুত সম্ভব খোঁজ করব। নসু আচ্ছা বলে তার বাবার বুক থেকে উঠিয়ে বসে নাসিমা বেগমকে বললেন, খাবার খাবো আম্মু, খিদে পেয়েছে ভীষণ, একটু খাবার দিয়ে যাও। নাসিমা বেগম মেয়ের কথা শুনে উঠে গিয়ে বললেন, আপনি শুয়ে থাকুন, আমি মেয়েকে খাবার দিয়ে আসছি। নসু মায়ের পিছু পিছু বের হয়ে খাবার টেবিলে এসে বসল। নাসিমা বেগম খাবার প্লেট দিতে মেয়েকে বললেন, খেয়ে নাও, তোমার ভাই এখনো স্কুল থেকে ফেরেনি, ছেলেটা দিন দিন বাদর হয়ে যাচ্ছে, পাড়া ছেলেদের সাথে মাঠে যায় খেলতে, একটু বুঝিয়ে তোমার ভাইকে। নসু মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে খেতে শুরু করল। নাসিমা বেগম রুমে চলে গেলেন। নাসিমা বেগম চলে যেতে নসুর চোখ থেকে জল গড়িয়ে ভাতের প্লেটে পড়ল। কোনো মতে প্লেটের ভাতগুলো পানি দিয়ে গিলে রুমে এসে দরজা বন্ধ করে খাটের সাথে হেলান দিয়ে মেঝেতে বসল। বসে বসে
পেয়ে কান্না করে দিল এবং কান্না করতে করতে বলে উঠল, কেন আতিফ ভাই, কেন আপনি আমায় ভালোবাসলেন না? আমি আপনাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে পারি না। কিভাবে অন্য কারোর বউ হব, কিভাবে অন্য কারোর জন্য বউ সাজবো? আপনি আমায় একটুও বুঝলেন না আতিফ ভাই, একটুও না। বলে হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো। রাতে চৌধুরী বাড়ির সবাই খাবার টেবিলে বসে খাচ্ছে। আয়ান চৌধুরী ভাইকে উদ্দেশ্য করে বললেন, জায়ান আর অর্কের কি অবস্থা ভাইয়া? আরিফ কি পরে আর কল করেছে? অনু আয়ান চৌধুরীর কথা শুনে মুখের খাবার চিবানো বন্ধ করে তাকিয়ে আছে আরিয়ান চৌধুরীর দিকে, কি বলে শোনার জন্য। আরিয়ান চৌধুরী উত্তর করলেন, আরিফ ফোন করেনি, আর সে বিজনেসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। মিটিং অ্যাটেন্ড করেছে, সেই সাথে আরহানের নতুন ডিলের কাজ দেখাশোনা করছে। ছেলেটার উপর চাপ যাচ্ছে এখন। আরহানের সাথে কথা হয়েছিল, জায়ান আর অর্কের অবস্থা তেমন একটা ভালো হয়নি, তবে আগের থেকে কিছুটা ভালো। আয়ান চৌধুরী বললেন, ও আচ্ছা ভাইয়া, আরিফের আসতে তাহলে অনেকদিন লেগে যাবে। আমাদের কোম্পানির সেই সব মিটিংগুলো আরিফ করতো, সেগুলো এখন আতিফকে বলুন করতে। তিনি এবার আতিফকে উদ্দেশ্য করে বললেন, আতিফ তুমি বিজনেস এবার জয়েন দাও। আরিফের অনুপস্থিতিতে তোমাকে প্রয়োজন বেশি। ভাইয়া আর আমি অন্য বিষয়গুলো কাজ করি, বেশি মিটিংগুলো অন্তত এখন জয়েন করো তুমি। আতিফ খাবার প্লেট থেকে চোখ তুলে একবার আয়ান চৌধুরী ও আরিয়ান চৌধুরীর দিকে তাকিয়ে প্লেটে খাবার নাড়াতে নাড়াতে বলল, আর 4 দিন পর ক্লাবের ছেলেদের নিয়ে একটু ফুটবল ম্যাচ আছে, ম্যাচটা শেষ করে তারপর অফিসে জয়েন দিতে চাচ্ছ? আতিফের কথা শুনে আরিয়ান চৌধুরী ফুঁসে উঠলেন এবং ধমকে বললেন, শুধু ক্লাব আর ক্লাব, ছেলেদের সাথে এটা সেটা বলো করো, এখন বিজনেস জয়েন করবা তুমি? তাতে তোমার কোনো আগ্রহ দেখা যায় না, আর তুমি কালকে থেকে অফিসে যাবা। আতিফ খাবারটা মুখে দিয়ে না চিবিয়ে পানি দিয়ে গিলে ফেলল, তারপর উঠে যেতে যেতে তার বাবাকে উদ্দেশ্য করে বলল, বেশি জরুরি হলে অয়নকে বলো অফিসে জয়েন দিতে, নয়তো আমি ম্যাচে পরই অফিসে যাব। এর আগে সম্ভব না, ক্লাবের সবাই আমার আশাতে আছে, পারবো না, সরি বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে রুমে চলে গেল। আরিয়ান চৌধুরীর রাগে হিসিয়ে উঠলেন। আয়ান চৌধুরীকে বললেন, দেখছিস কিভাবে কথা বলে গেল? দিন দিন অসভ্য হচ্ছে এটা, বেয়াদব ছেলে দুটো হয়েছে আমার, একটাও কথা শোনাতে পারি না। অয়ন বড় আব্বুর রাগ দেখে চুপচাপ বসে আছে, এখন না আবার তাকে অফিসে জয়েন করতে বলে দেয়। অয়ন চুপচাপ টেবিল থেকে উঠে হাত ধুয়ে সিঁড়িতে পা ফেলতে আয়ান চৌধুরী চিল্লিয়ে উঠে বললেন, এই এই তুই যাচ্ছিস কই? তুই কালকে থেকে অফিসে জয়েন দিবি। অয়ন পেছন ফিরে মিন মিন করে বলল, আব্বু আর কয়দিন পর মাস্টার্স পরীক্ষা আমার, প্লিজ আমি অফিসে যেতে পারবো না, সরি। এইসব তোমরা দুই ভাই মিলে সামলে নাও, আমাকে টেনো না, মাফ করো। আয়ান চৌধুরী ভাইকে বললেন, দেখছেন আমারটা আরো বড় বেয়াদব। অফিসের কথা বলছি অমনি তার পরীক্ষা চলে এসেছে, সব কটা হয়েছে এক, থাক বাদ দিন, আমরাই সামলে নিব। অনু ওরু এতক্ষণ চুপচাপ সব শুনছিল, এবার সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। শিউলি বেগম ও শাহিদা বেগম সব কিছু গুছিয়ে গেছে, তারাও রুমে চলে গেল। রাত 12টা পর্যন্ত অনু অপেক্ষা করলো আরিফের ফোনের, কিন্তু প্রতিদিনের মতো আজও কোনো কল মেসেজ আসলো না আরিফের নাম্বার থেকে। অনু অভিমান করে ঘুমিয়ে গেল। সকাল 8টায় অনুর ঘুম ভাঙলো অরুর ডাকে। বিরক্তি নিয়ে অনু ঘুম ঘুম চোখে দরজা খুলে দিয়ে ওকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কোনো সমস্যা? সকাল সকাল ডাকছিস কেন? অরু বোনকে ঠেলে দিয়ে ভিতরে ঢুকলো, সোজা অনুর আলমারি খুলে একটা হিজাব নিয়ে বের হয়ে গেল। অনু অরুর কাণ্ডে বিরক্ত হয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ বিছানায় ঘোরাঘুরি গিয়ে ফোনটা হাতে নিল। ফোন হাতে নিয়ে দেখলো ফোনের স্ক্রিনে নোটিফিকেশন এসে রয়েছে। আরিফের নাম্বার থেকে কল এসেছিল রাত 2টায়। অনু এক লাফে উঠে বসলো, হোয়াটসঅ্যাপে ঢুকে চেক করে দেখলো 3টা কল এসেছে আর একটা মেসেজটা অনু পড়তে শুরু করলো, অনু ঘুমিয়ে গিয়েছিস? আজকে অপেক্ষা করলি না বেশিক্ষণ? বেশি টায়ার্ড ছিলি? এতদিন কল মেসেজ না দেওয়ার আগেই রাগ করছিস? সরি,
এত কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তার জন্য কল করতে পারিনি। আজকে এক্সাম কেমন দিয়েছিস? ভয় পেয়েছিলি হলে ঢুকে? সরি, তোকে একটাবার কল করে সাহায্য করতে পারিনি। কি করবো বল, সারাদিন এতটা দখল করিয়েছি, এখন বিছানায় শুতেই দু চোখ ঘুম এসে ভারী হয়ে পরে, তার জন্য আর কল করতে পারে না। রাগ করিস না, জান আমি তোকে সবসময় মনে করি। অভিমানী নারী, তুই অভিমান করিস না এই অধমের উপর। আমি তোর দূরত্বে তোর থেকে বেশি পড়ছি, বেশি গলা শুকাচ্ছে। তোর থেকে এতটা দূরত্ব সহ্য হচ্ছে না। I badly miss you, babe. I love you so much, my wife. I'll call you around this time tomorrow. Please say drive for me even if it is difficult. It is been so long since I heard your voice and my heart aches. It is truly that for your sound. Please wait for me, my love. মেসেজটা দেখলো, বারবার দেখলো। মেসেজটা পড়ে যেন মনের ভিতরে এক অন্যরকম শান্তি লাভ করলো। এতদিন যে অনু আরিফকে মিস করেছিল, সেটা শুধু একা করেনি, আরিফও মিস করেছে। অনু ফোনটা বুকে জড়িয়ে চুমু খেলো এবং সে স্বয়ং আরিফকে চুমু খাচ্ছে। অনু লজ্জা পেল নিজের এমন কাণ্ড দেখে। খুশি মনে রুম থেকে বের হয়ে নিচে নামে, বাহিরে বের হয়ে বাগানে এসে কদম ফুলের গাছের নিচে দোলনায় বসলো। এই দোলনাতে আরিফ ভাই বানিয়েছিল তার জন্য। দোলনায় বসে বসে দোল খাচ্ছে আর মেসেজটা মনে করে ব্লাশ করছে। দুদিন পরের কথা, আজ আতিফের মেস। সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেছে সে। 8টায় সবাই খাবার টেবিলে বসে বসে খাচ্ছে। আয়ান চৌধুরী খাবার শেষে অফিসের জন্য বের হয়ে গেলেন। অয়ন ওপর নিজের রুম গিয়ে ম্যাচের জন্য রেডি হয়ে বের হলো। নিচে অনু ওরু বসেছিল। অয়নকে রেডি হয়ে বের হতে দেখে অনু জিজ্ঞাসা করলো, ভাইয়া তোদের ম্যাচ কয়টায় শুরু হবে? কোথায় ম্যাচ হচ্ছে এবার? অয়ন যেতে বলল, 11টায় শুরু হবে, নুসুদের এলাকায় জামে মসজিদের পাশে বড় মাঠে হবে। খবরদার সেখানে আসবি না, অনেক ভিড় থাকবে। অনু অয়নের কথা শুনে মাথা নাড়ালো। অয়ন বাড়ি থেকে বের হয়ে গেল। ওরু অনুর দিকে ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো, আপু তুই কি যাবি? গেলে আমাকেও নিয়ে যাস প্লিজ। আপু আমি জানি তুই যাবি ম্যাচ দেখতে, আমিও যাব। কখন যাবি? আপু বলল, নিয়ে যাব, কিন্তু তার আগে ওয়াশরুমে আমার গতকালের ড্রেসটা পরে আছে, সেটা তুই ছাদে দিয়ে আয়, তাহলে নিয়ে যাব। ওরু সাথে সাথে রাজি হয়ে যায় এবং ওপরে অনুর রুমে গিয়ে ড্রেস দিয়ে ছাদে নিয়ে এলো। অনু নুসুকে কল দিচ্ছে, নুসুর ফোন বন্ধ পেয়ে অনু কিছুটা কপাল কুঁচকে বসে রইল। তারপর উপরে রুমে চলে গেল। 10:30টার সময় অনু ওরুকে নিয়ে নুসুদের বাসায় পৌঁছে কলিং বেলের শব্দ শুনে নুসু এসে দরজা খুলে দেখল ওরু দাঁড়িয়ে আছে। অনু ওরুকে দেখে বলল, তোমরা হঠাৎ? আমি ভেতরে আয়। অনু ভেতরে এসে জিজ্ঞেস করলো, তোর ফোন বন্ধ কেন? হয়তো চার্জ শেষ, বন্ধ হয়ে গেছে। চল রুমে আয়। নুসুর রুমে গিয়ে অনু বলল, রেডি হ, বাইরে যাব। অনুর কথা শুনে নুসুর জিজ্ঞেস করলো, কোথায় যাবি এখন? অনু বলল, ভাইয়াদের ম্যাচ দেখতে যাব, তোদের জামে মসজিদের পাশে বড় মাঠে ম্যাচ হচ্ছে। নুসু অনুর কথা শুনে সাথে সাথে বলে উঠল, আমি যাব না, তুই যা, সেখানে কত ভিড় থাকবে। অনু বসা থেকে উঠে বলল, তুই কবে থেকে ভিড়ের তোয়াক্কা করতে শুরু করলি? প্রতিবার তো তুই সবার আগে রেডি থাকিস যাবার জন্য, এবার কি হয়েছে? যাবি না কেন? ভিড়ের বাহানা বানাবি না সঠিক কারণ বল। অনুকে রেগে যেতে দেখে নুসু বলল, আরে রাগ করছিস কেন? বস, আমি রেডি হচ্ছি, যাব। অনু নাক ফুলিয়ে বসে পড়ল। নুসু ড্রেস নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে রেডি হয়ে অনু ওরুর সাথে বের হয়ে পড়ল। বড় মাঠে প্রবেশ করে দেখলো সব ছেলেদের ভিড়, অন্য পাশে মেয়েরা আছে। সেখানে যেতে হলে ঠেলে ঠেলে ঢুকতে হবে। নুসু ওরু বহু কষ্টে মেয়েদের জায়গায় এসে দাঁড়ালো এবং বসার জন্য জায়গা খুঁজতে লাগলো। নুসু ওরু বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছে। ম্যাচ চলছে। প্রথম রাউন্ডে আতিফদের ক্লাবের ছেলেরা গোল করতে পারেনি। 2 মিনিট রেস্ট টাইম দিয়েছে, তারপর আবার খেলা শুরু হবে।
আতিফ মাঠে বসে পানি খাচ্ছিল। হঠাৎ মেয়েদের সারিতে চোখ গেল তার এবং দেখল অনু, নুসু, অরু দাঁড়িয়ে আছে সেখানে। আতিফ উঠে দ্রুত পায়ে হেঁটে এসে ভিড় ঠেলে অনুদের সামনে এসে একবার নুসুকে দেখে অনুর দিকে তাকিয়ে বলল, তোরা এখানে আসছিস কেন? অয়নকে না বলছিলাম তোদের না করে আসতে? অনু ভাইকে সামনে দেখে একটু কাছামাছি করে বলল, আসলে আমি না, নুসু জালিদ ছিল ম্যাচ দেখতে, তাই আসলাম। কি সুন্দর করে মিথ্যা বলে সব দোষ নুসুর উপর দিয়ে দিল। নুসু অনুর কথা শুনে রাগে চোখ তাকালো এবং দাঁত চেপে বলল, আমি নিয়ে এসেছি তোকে? আমি আসতে চেয়েছিলাম, তুই জোর করে নিয়ে এসেছিস আমায়, এখন সব দোষ আমাকে দিচ্ছিস কেন? আতিফ নুসুর কথা শুনে আর কিছু বলল না। অনুকে বলল, পিছু পিছু আয় সবগুলো। বলে অনুদের নিয়ে আতিফদের রেস্ট করার জন্য যে জায়গাটা রাখা হয়েছে সেখানে বসিয়ে দিয়ে চলে গেল মাঠে। আতিফ চলে যেতে নুসু অনুর পিঠে একটা কিল দিয়ে বলল, শালি তুই মিথ্যা বললি কেন? আমি এনেছি তোকে? অনু পিঠে কিল খেয়ে নিচু হয়ে গেল। বোকা হেসে বলল, আমার নাম বললে ধমক দিতে, তাই তোর দেশ দিয়েছি। দেখ ভাইয়া আর কিছু বলেনি। নুসু কিছু না বলে চুপ করে বসে বসে খেলা দেখতে লাগলো। মাঠে হাড্ডাহাড্ডি খেলা চলছে। মুন্নাদের দলের ছেলেরা পরপর 2 গোল দেওয়ার পর আতিফ 2টা এবং অয়ন 1টা, মোট 3টা গোল দিয়েছে। এখন শেষ গোলের পালা। 2 দলের সবাই শরীরে জোশ নিয়ে মাঠে নেমেছে। অনু, অরু, নুসু এতক্ষণ বসে বসে খেলা দেখছিলাম। এবার তাদের মধ্যে উত্তেজনা কাজ করছে। অনু তো নুসুকে খুঁচিয়ে খুঁচিয়ে বলছে, দেখ মুন্না কিভাবে রেগে নামছে মাঠে। আমার ভয় করছে এই খচ্চর লোকটা ঝামেলা না করে বসে। ওনার কথা শুনে অরু বলল, ঝামেলা করলে কি হবে? মার খেয়ে যাবি এখান থেকে। ভাইয়ারা কি ছেড়ে দিবে নাকি? অনু অরুর কথা শুনে টেনশনে সামান তালে হাত পা নাড়াচ্ছে। নুসু কিছু বলল না, মুখ দেখালো সে এসবই দেখছেই না, অথচ মনের ভিতর ভয় কাজ করছে। সে দেখছে ম্যাচের সময় মুন্না বারবার চেষ্টা করছিল আতিফকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার, কিন্তু বারবার ব্যর্থ হয়েছে। টেনশনে নুসুর বুক কাঁপছে, কিন্তু বাইরে শক্ত হয়ে বসে রয়েছে। নুসু খেয়াল করছে খেলার সময় একটু পর পর আতিফের দিকে তাকাচ্ছিল, কিন্তু প্রতিবারই নুসু চোখ ফিরিয়ে রেখেছিল। ম্যাচ শেষে 4 গোল আতিফের টিম জিতেছে। গোল দিয়ে সবাই মাঠে উল্লাস করছে। অনু, অরু 2 বোন ভাইয়ের টিম জিতে খুশিতে লাফাচ্ছে। নুসু শান্ত হয়ে বসে আছে। নুসুর মনে হচ্ছে এখন কিছু একটা হবে। মুন্নার দিকে একবার তাকালো, দেখলো মুন্না রেগে ভিড়ের মধ্যে এগিয়ে আতিফের কাছে যাচ্ছে। নুসু লাফ দিয়ে উঠে চিৎকার করে উঠল, এই আতিফ ভাই, আপনার পেছনে মুন্না। নুসুর চিৎকার শুনে আতিফ পেছনে ঘুরতে নিলেই মুন্না আতিফের মুখে বরাবর ঘুষি বসিয়ে দিল। আতিফ আক্রমণ সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। অনু, অরু আঁতকে উঠল, চিৎকার করে ডাকলো, ভাইয়া। আতিফকে ফেলে দিয়ে আবারও মারতে গেলে আতিফ দ্রুত ঘুরে উঠে দাঁড়িয়ে মুন্নার জায়গা মতো লাথি মেরে দিয়ে ঘাড় মুচড়ে ধরল। মুহূর্তে ম্যাচ জেতার আনন্দ করতে থাকা মাঠে 2 দলের হাতাহাতি শুরু হলো। অয়ন, আতিফ, জয় সহ দলের সব ছেলেরা মিলে মুন্নার দলের ছেলেদের সাথে মারামারি শুরু করলো। খেলার জন্য এসব সিকিউরিটি রাখা হয়েছিল, তারা এসে 2 দলের ছেলেদের আলাদা করলো। বেশি মার খেয়েছে মুন্নার দলের ছেলেরা, কুত্তার মতো পিটিয়েছে আতিফ মুন্নাকে। সেদিনের সব রাগ হাত ছেড়ে দিয়েছে। অয়ন, জয় আর বাকি ছেলেরা মিলে সবাইকে পিটিয়েছে, যে যেভাবে পেরেছে দিয়েছে। 2 দলের সবাইকে শান্ত করে বিজয়ী দলে পুরস্কার দেওয়ার পালা। এবার নুসু আতিফকে দেখলো, আতিফ নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। নুসু উঠে দাঁড়ালো, অনুকে বলল, আমি চলে যাবো, এখন ম্যাচ শেষ, তুই গেলে আয়, নয়তো আমি চললাম। বলে অনু অরুকে ঠেলে রেখে সে চলে যেতে লাগলো। অনু অবাক হয়ে ওর হাত ধরে টেনে দৌড় দিল নুসুর পেছন পেছন। আতিফ, অয়ন কিছুক্ষণ পর অনুদের যেখানে বসিয়ে গিয়েছিল সেখানে এসে দেখলো কেউ নেই। অয়ন জায়গা খালি দেখে আতিফকে বলল, মনে হয় ওরা চলে গেছে ভাইয়া। আতিফ গম্ভীর মুখে ফিরে গেল। নুসু বাড়িতে এসে রুমে গিয়ে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে 2 হাত চুল খামচে ধরে রাখলো।
বারবার চোখের পাতায় ভেসে উঠছে মুন্না কিভাবে আতিফকে মেরেছিল সেই দৃশ্য। শেষে অতিষ্ঠ হয়ে উঠে ওয়াশরুমে গিয়ে ঝর্ণার কলটা ছেড়ে বসে রইল। ঝর্ণার পানি আর নুসুর চোখের পানি মিলে মিশে একাকার। ঘণ্টাখানেক বসে থাকার পর নাসিমা বেগমের গলার শব্দ শোনা গেল। তিনি নুসুকে ডাকছেন। নুসু কলটা বন্ধ করে চোখ মুখ দু হাতে শক্ত করে মুছে বের হয়ে ওয়ার্ড্রোব থেকে কাপড় নিয়ে পাল্টে নিল। রুমের দরজা খুলে সে বের হলো। বসার ঘরে এসে দেখল তোফাজ্জল মিয়া, নাসিমা বেগম, মোস্তাকিম সবাই সোফায় বসে আছেন। নুসুকে দেখে তোফাজ্জল মিয়া মেয়েকে কাছে ডাকলেন। নুসু তার আব্বুর ডাক শুনে গিয়ে সোফায় বাবার পাশে বসল। নুসুর ভেজা চুল দেখে তোফাজ্জল মিয়া বলল, এই অসময়ে গোসল নিয়েছিস কেন মা? জ্বর টর এলে কষ্ট করবে। নুসু সবাই গুটি মেরে শুয়ে পড়ল বাবার কোলে মাথা রেখে। তোফাজ্জল মিয়া মেয়ের চুল হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করলেন, মন খারাপ তোমার? কিছু নিয়ে টেনশন করছো? নুসু মাথা নেড়ে বোঝালো না। তোফাজ্জল মিয়া এবার বললেন, তোমার চাচার সাথে কথা বলেছি। তিনি দাওয়াত করেছেন, বাড়ি যেতে বলছেন, তোমাকে সঙ্গে নিয়ে যেতে। তুমি বুঝতে পেরেছো কি জন্য যেতে চাচ্ছি? নুসু বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, হঠাৎ করে সেখানে কেন যাবো আব্বু? তোমার শরীর এমনিই ভালো না, এত দূর জার্নি করে গেলে অসুস্থ হয়ে পড়বে। তোফাজ্জল মেয়ের কথা শুনে হেসে দিয়ে বলল, এই অসুস্থ শরীর আর কি অসুস্থ হবে বলো? সুস্থ করতেই যেতে হবে সেখানে। সুস্থ করতে সেখানে যাওয়া লাগবে কেন? ঢাকাতে কি ডাক্তারের অভাব পড়েছে নাকি? প্রয়োজন পড়লে হাসপাতাল ভর্তি করে রাখবো তোমায়। তোফাজ্জল মেয়ের কথায় জোরে হেসে উঠলেন। হাসি থামিয়ে বললেন, তোমার জন্য পাত্র দেখতে যাচ্ছি। তোমার বিয়ের কথা বলতে তোমার চাচু রিয়ানের সাথে তোমার বিয়ে দেওয়ার প্রস্তাব পেয়েছেন। রিয়ান তো ভালো ছেলে, সে ডাক্তার। বলেছে তোমাকে বিয়ের পরও পড়াবে। এত ভালো প্রস্তাব কিভাবে ফিরিয়ে দিই বলো তো? তোমার কি রিয়ানকে পছন্দ? পছন্দ না হলেও বলতে পারো, সমস্যা নেই। তোমার কথা শুনেই যাবো, নয়তো এখানে কথা বলা বন্ধ করে দেবো। বলো তুমি কি চাও? নুসু তার আব্বুর কথা শুনে যেন গলায় কাঁটা বেঁধেছে এমন লাগলো। নুসু কষ্ট করে শুকনো ঢিক গিলে বলল, আমার কোনো সমস্যা নেই আব্বু, আপনি দেখতে পারেন। বলার পরপরই নুসুর চোখের পানি গড়িয়ে পড়ল। তোফাজ্জল মিয়া মেয়ের কান্না দেখে বললেন, তুমি কান্না করছো কেন? তুমি কি সত্যি রাজি? আব্বু কি তোমার উপর চাপ সৃষ্টি করে ফেলেছে বেশি? আম্মু কথা বলো, চেপে রেখে কষ্ট পেও না, বলো কিছু বলতে চাইলে। নুসু আব্বুর কোলে মুখ গুজে শক্ত করে কেঁদে উঠল। মেয়ের কান্নায় নাসিমা বেগম তড়িঘড়ি করে উঠে আসলেন। কি হয়েছে? কাঁদছো কেন? বিয়েতে রাজি না হলে বলো, এভাবে কাঁদার কি আছে? তিনি মেয়েকে ধরে উঠিয়ে সোফায় বসালেন। টেবিল থেকে পানি এনে নুসুকে বললেন, পানিটা খাও, খেয়ে কান্না থামো। সমস্যা কি খুলে বলো। নুসু পানিটা খেলো, তারপর শ্বাস নিয়ে বলল, তোমরা আমাকে পর করে দিতে কত তাড়াহুড়ো করছো। আমি তোমাদের ছাড়া কিভাবে থাকবো? নুসুর কথা শুনে তোফাজ্জল মিয়া বললেন, তাড়াহুড়া করছি না মা, আমরা শুধু কাউকে দেখতে যাব, সেখানে কথা হবে, তারপর সময় নিয়ে বিয়ে পড়ানো হবে। তুমি কি কাউকে যাবে আমার সাথে? নুসু ফুঁপিয়ে বলল, না তোমরা যাও, আমি যাব না। মেডিকেলের রেজাল্ট বের হতে পারে যে কোনো সময়। তোফাজ্জল মিয়া বললেন, তাহলে আমি তোমার আম্মু আর মোস্তাকিম যাচ্ছি কালকে। গৌরবের গাড়িটা ভাড়া করেছি, বলল কুমিল্লায় পৌঁছে দিয়ে আসবে। তুমি বাসায় একা থাকবে, অনু মামুনিদের বাড়ি চলে যাও। নুসু বলল, আচ্ছা। তারপর রাতে খাবার দাবার খেয়ে রুমে চলে গেল নুসু। বিছানায় শুয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলল, আপনি আমার থেকে মুক্তি পেয়ে যাবেন আতিফ ভাই, সারা জীবনের জন্য মুক্তি পেয়ে যাবেন। এই ছেঁচড়া মেয়েটা আপনাকে আর কখনো বিরক্ত করবে না। ও অন্যজন বউ সাজবে। নুসুর শরীর দুর্বল হতে শুরু করলো। কাঁদতে কাঁদতে সে একসময় ঘুমিয়ে পড়ল। চৌধুরী বাড়িতে 28। এখন রাত 12:45। অনু বিছানায় বসে বসে বারবার ফোন চেক করছে। এখনো আরিফের নাম্বার থেকে কল মেসেজ কিছু আসে নাই। আমি রেখে তখন বিকাল 4টা। আরিফ সবেমাত্র হাসপাতাল থেকে ফিরে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ফোনটা হাতে নিল।
হোয়াটসঅ্যাপে ঢুকে অনুর নাম্বার চেক করলো, দেখলো আগের মেসেজ পড়ে অনু কোনো মেসেজ পাঠায়নি, শুধু সিন করে রেখেছে। আরিফ কল লাগানো অনুর নাম্বারে। অনুর হাতে ফোনটা ছিল, কল আসার সাথে সাথে রিসিভ করে ফেলল। কল রিসিভ করে কানে নিতেই শুনতে পেল ফোনের অপর পাশে মানুষটার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ। অনুর বুকের ভিতর একটা উত্তেজনা কাজ করল। কতগুলো শব্দওয়ালা পাখি গলায় আটকে রইল। চুপ করে ফোন কানে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। কিছু সময় পর আরিফ বলল, কথা বলবি না? অনু আরিফের কথা শুনে দু চোখ ভিজে বন্ধ করে ফেলল। ঠিক কতদিন পর মানুষটার কণ্ঠ শুনল সে। অনুর চোখের কোনায় দেখা গেল জল গড়িয়ে পড়ছে। আরিফ আবারও বলে উঠল, কাঁদছিস? সরি বউ, বেশি অবহেলা করে ফেলেছি। আরিফের মুখে বউ শব্দটা শুনে অনু এবার শব্দ করে কেঁদে দিল। অনুর কান্না করার শব্দ শুনে আরিফ বিচলিত হয়ে বলল, কাঁদিস না বউ, আমি সরি, আমি ভেরি সরি। প্লিজ ডোন্ট ক্রাই। তারপর শান্ত স্বরে বলল, হোয়েন ইউ ক্রাই ইট হার্টস মি অনু, প্লিজ স্টপ ক্রাই। অনু আর কাঁদল না, চুপ মেরে শুয়ে রইল, কথা বলল না। আরিফ আবারও বলল, অনু কথা বল জান, তোর কণ্ঠ শোনার জন্য আমার হৃদয় তৃষ্ণার্ত হয়ে আছে। এতদিন মনে হচ্ছিল যেন মরুভূমিতে এসে পড়েছি, একটু পানিও পাচ্ছিলাম না। অনু প্লিজ কথা বল। অনু আস্তে করে বলল, কেমন আছেন? অনুর কথা শুনে আরিফের সঙ্গে সঙ্গে উত্তর করল, তোকে ছেড়ে যেমন থাকা যায় তেমনই আছি। তুই কেমন আছিস? ভালোই। আপনি সেখানে গিয়েছেন কতদিন হলো? কতদিন? 3 সপ্তাহের বেশি। অনু এবার ফুঁপে ফুঁপে বলল, এতদিন হয়েছে আপনি সময় পাননি একবার ফোন কল করতে? আবার বলছেন মিস করছেন। আরিফ বুঝল অনু অভিমান করেছে, তাই আদরে গলায় বলল, এখানে আসার পর সত্যি ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি। জন ওয়ার্ক দুজনই গুরুতরভাবে আঘাত পেয়েছে। চাচু চাচি হাসপাতালে দিন রাত কাটায়। বিজনেস একদম সময় দিতে পারছে না। কিছুদিন আগে চাচু একটা ডিল সাইন করেছিল, সেটার কাজ আর অফিসের মিটিং, তারপর আবার হাসপাতালে গিয়ে তাদের দেখে আসা, সব কিছু মিলিয়ে সত্যিই ব্যস্ত হয়ে পড়েছিলাম। দুঃখিত জান, রাগ করে থাকিস না। আরিফের কথায় অনু বুঝতে পারল সেখানে আরিফ কি পরিমাণ চাপের মধ্যে আছে। সে বলল, আচ্ছা এখন তারা কেমন আছে? এখানে বেশি চাপ যাচ্ছে আপনার উপর? এখন কিছুটা কম। চাচু মাঝে সময় করে অফিসে একবার এসে যায়। অনু বলল, আচ্ছা। তারপর আরিফ অনু দুজনে চুপ করে রইল। কিছুক্ষণ পর আরিফ নেশালো কণ্ঠে বলল, অনু আছিস? অনু উত্তর করল, আরিফ বিছানায় শুয়ে চোখ বন্ধ করে বলতে লাগলো, তোর শরীরের ঘ্রাণ, তোর চঞ্চল চলাফেরা, তোর বকবকানি, অফিস থেকে ফিরে দেখতাম আমার অপেক্ষায় তুই সোফায় বসে আছিস। সে সব কিছু মিস করছি। বেশি মিস করছি তোকে জড়িয়ে ধরে তোর চুলের ঘ্রাণ নেওয়া। এটা কিছুদিন আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে অনু। তোকে বুকের মধ্যে রেখে ঘুমানো আমার অভ্যাস হয়ে গেছে। এখানে কিছুদিন আমার ঘুম হয়নি, বুকের ভিতর শূন্যতা কাজ করছিল। বহু কষ্টে ঘুমানোর চেষ্টা চালাতাম। মধ্যরাতে ঘুম ভেঙে গেলে তোর চোখে মুখে চুমু খেতে ভীষণ ইচ্ছা করে। চোখের সামনে যখন তোর লজ্জা ভরা মুখটা ভেসে ওঠে, তখন তোর তীর তীর করা শুকনো ঠোঁট চুমু খেতে ইচ্ছা করে। আমি তোকে বাজেভাবে মিস করছি বউ। তোর শূন্যতায় আমি শেষ হয়ে যাচ্ছি। তোর বিরহে আমি কোন দিন জানি পাগল হয়ে ছুটে আসি অনু। তখন তুই সামলাতে পারবি আমার পাগলামি? আরিফের নেশালো কণ্ঠে এসব কথা শুনে অনুর বুকের ভেতর ঘূর্ণিঝড় করতে লাগলো। পুরো শরীর ঘাম ছুটে গেল। অনু কান থেকে ফোনটা সরিয়ে বুকে চেপে ধরল। লজ্জায় অনুর কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। বুকের মধ্যে চেপে ধরে রাখা ফোনটা থেকে আরিফ অনুর হৃদয়যন্ত্রের লাফালাফি শব্দ শুনতে পাচ্ছে। আরিফ চুপ করে শুনতে লাগলো। সে বুঝতে পারছে অনু লজ্জা পাচ্ছে। অনু নিজেকে শান্ত করার চেষ্টা করে কাঁপাকাঁপি হাতে ফোনটা তুলে কানে গজালো, ঠোঁট কামড়ে বলল, আমি মিস করছি আপনাকে আরিফ ভাই। অনুর কথা শুনে আরিফ শান্ত স্বরে বলল, বউ
আরিফের মুখে বউ ডাক শুনে অনুর বুকের ভেতর কেমন নাম না জানা অনুভূতি অনুভব করল। অনু নিজের ঠোঁট কামড়ে ধরল, বলল, বউ ডাকবেন না? আমার কেমন লাগে। অনুর বোকা কথা শুনে আরিফ এবার হেসে দিল এবং বলল, তুই আমার বউ, তোকে বউ বলবো না তো কি বলে ডাকবো? অনু লজ্জা পেয়ে বলল, এতদিন যেভাবে ডেকেছেন সেভাবে বলবেন, তোকে বউ বলেই ডাকবো। না, বলবেন না, আমার কেমন লাগে। তোর কেমন লাগে বল শুনছি, তারপর ভেবে দেখবো কি বলে তোকে ডাকবো। অনু এবার আরো লজ্জায় পড়ল। কি বলবে এখন? বলবে আমার বুকের ভেতর কেমন কেমন অনুভব হয়? কি বলবে সে? তারপর কিছু না বলে চুপ মেরে রইল অনু। আরিফ অনুর কোনো রেসপন্স না পেয়ে বলল, কি হলো, চুপ করে আছিস কেন? বল কেমন লাগে। অনু এবার ধীর কণ্ঠে বলল, কেমন লাগে আবার? যেমন লাগে তেমনই লাগে। কি বলবো আরিফ ভাই, কিভাবে বোঝাবো? আরিফ অনুর কথা শুনে হেসে দিল। আস্তে আস্তে বলল, কেমন লাগে বোঝাতে না পারলে আমি তোকে আমার বউই বলবো। অনু ভেঙে রাগ দেখে বলল, আচ্ছা বলেন যা বলার। আরিফ আস্তে আস্তে বলল, তারপর বলল, মেডিকেলের রেজাল্ট দিবে কবে, জেনেছিস কিছু? না, জানতে পারিনি কবে দিবে, হয়তো কাল বা পরশু দিবে। আরিফ বলল, টেনশন করবি না, পরীক্ষা ভালো দিলে ইনশাল্লাহ ঢাকা মেডিকেলে চান্স পাবি, আর না পেলেও সমস্যা নেই, অন্য কোথাও ভর্তি করিয়ে দেবো। অনু আস্তে করে বলল, আচ্ছা। আরিফ জিজ্ঞাসা করল, এখন কটা বাজে? অনু মোবাইল স্ক্রিনে দেখলো 3টা বাজতে 15 মিনিট কম আছে। তারপর বলল, 3টা বাজতে চললো। আরিফ বলল, ঘুমাবি না? এখন ঘুমিয়ে পড়, আবার সময় করে আমি কল করবো। আরিফের কথা অনু আচ্ছা বলল। তারপর দুজন চুপ করে রইল, শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে একে অপরের। শেষে আরিফ চুপ করে থেকে বলে উঠল, ভালোবাসি বউ। অনু দু চোখ বন্ধ করে বিছানায় খামচে ধরে শুনল কথাটা। মনের ভিতর অন্য একরকম শান্তি অনুভব করল, যেন এতক্ষণ এই কথাটার অপেক্ষায় ছিল। তারপর বিড়বিড় করে বলল, আমিও ভালোবাসি আপনাকে, খুব মিস করছি, দ্রুত সবকিছু মিটিয়ে ফিরে আসুন আপনি, আমি অপেক্ষায় রয়েছি। তারপর কল কেটে দিল। কিছুক্ষণ বিছানায় ঘোরাঘুরি করে তারপর অনু ঘুমিয়ে গেল।